বাড়ি ফেরার যে চিন্তা, অর্থাৎ বাড়িটা ফিরবো কিভাবে, আর বৃষ্টি নেমেছে, তার মধ্যে আমার কাছে না আছে ছাতা না আছে বর্ষাতি, মানে এটা যেন হয়ে গেল পথ হারানোর বেদনার মতো। কারণ এর আগের প্রবন্ধে আমরা পড়েছি যে বাঙালি বই কেনে না, বই পড়ে না। জার্মান ভাষায় এটি প্রেমের গান আছে, ডেইন মান্ড সাগেট, আচ্ছা এটার উচ্চারণটা আমি সঠিক জানি না, নেইন আবে ডেইনে অজেন সাজেন যা, অর্থাৎ তোমার মুখ বলছে না নো, কিন্তু তোমার চোখ দুটি বলছে হ্যাঁ হ্যাঁ। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে পঞ্চতন্ত্র যে প্রবন্ধ সমগ্র তার দ্বিতীয় প্রবন্ধ আজব শহর কলকাতা। কলকাতা ঠিক নয়, কলকেতা। এবার কলকেতা কেন? কারণ হচ্ছে যে সাধারণ মানুষেরা তারা একটুখানি কলকাতাটাকে বিকৃত করে কলকেতা বলে থাকে, মানে আজব শহর। এমনিতেও কলকাতাকে আজব বলা হয়েছে, আজব বা অদ্ভুতত্ব কিছু মতো রয়েছে নিশ্চয়ই। তাহলে যেমন ধরো কিছু কিছু গ্রামের মানুষ যারা হয়তো প্রথমবারের জন্য কলকাতায় এসেছে, তারা কলকাতায় এসে যদি কলকাতার কিছু আজবত্ব লক্ষ্য করে, অদ্ভুত কোনো কিছু লক্ষ্য করে, তাহলে কি বলবে? উহ, আজব শহর ভাই কলকাতা। এই যে ধরো যারা ঠিক ভালো করে উচ্চারণ করতে পারে না, বা গ্রাম্য মানুষ যারা নর্মালি এরকম ধরনের বিকৃত উচ্চারণ করে থাকেন, তারা হয়তো এইভাবে বলেন। তো এই যে একটা প্রবাদ মতো হয়ে গেছে যে আজব শহর কলকাতা, তো সেই প্রবাদ, প্রবাদ ঠিক বলবো না, প্রবাদের ন্যায় একটা যে কথা, সেই কথাটাকেই আমাদের লেখক সৈয়দ মুস্তফা আলী তুলে ধরলেন আর বললেন যে কেন আজব শহর কলকাতা। তো চলো আজকে আমরা দেখি যে কলকাতাকে লেখকের আজব কেন মনে হলো। তো ফার্স্ট অফ অল, হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের স্নেহা ম্যাম তোমাদেরকে প্রত্যেক দিনের ন্যায় তোমাদের ক্লাস 11-এর জন্য ওয়ান শট নিয়ে হাজির হয়ে গেছি। এবং তোমরা যারা যারা আমাদেরকে নতুন দেখছো পিডব্লিউ বাংলা চ্যানেলেতে, তো তাদেরকে স্বাগত স্বাগত স্বাগত। প্রথমত তোমরা পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করে সেখানে ক্লাস 11-এর জন্য পিডব্লিউ বাংলা ফর ক্লাস 11 2025-26 এই ব্যাচেতে নিজেদের নাম এনরোল করে রাখতে পারো, যেটা একেবারেই ফ্রিতে, কোনো কিছু লাগছে না টাকা পয়সা। তার উপর এই ব্যাচটা তোমাদের থেকে যাচ্ছে 31 আগস্ট থেকে 31 মে অবধি, মানে 2026-এর। তো তোমাদের পরীক্ষা শেষ অবধি তোমাদের সঙ্গী হয়ে থাকবে এই ব্যাচ। এবার এই ব্যাচটা তোমরা এখানে এনরোল করে পাবেটা কি, যে প্রত্যেক দিনের আমরা যে পিডিএফ গুলো দিয়ে থাকি সেই পিডিএফ গুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারবে, অর্থাৎ ক্লাস নোটস যেটা, সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, রাইট? আর আমাদের রয়েছে তোমাদের জন্য পিডব্লিউ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে তোমরা কি পাবে? তোমরা পাবে এই যে টপিক রিলেটেড, যে টপিকটা পড়াচ্ছি সেই টপিক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদেরকে পরীক্ষার সময় হেল্প করবে ভালো করে উত্তর লিখে আসতে। তো সেই কোয়েশ্চেনগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও এবং সেই প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি করে নিজেদের মতন করে প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদেরকে এইখানে জয়েন করে রাখতে হবে, ঠিক? তো চলো, এই হয়ে গেল আজকের আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন। এবার আমি আসবো মূল প্রবন্ধে। তো আজব শহর কলকাতা। আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি। তাহলে এই যে প্রবাদটা আজব শহর কলকাতা, এটা তিনি ছেলেবেলা থেকেই শুনে আসছেন। বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। তাহলে কি বলছেন? বুড়ো হতে চললুম মানে ছোটবেলা থেকে শুনছি, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই, অর্থাৎ খুব একটা প্রমাণ আমি পাইনি যে কলকাতাকে আজব কেন বলা হয়। আমি তো সেই ছোট থেকে বুড়ো হতে চললাম, তাও এটার আজবত্বের প্রমাণ আমি পেলাম না, বা যা পেয়েছি কমই পেয়েছি। এবার বলছেন, তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি, এমন সময় নামলো জোর বৃষ্টি। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠলো, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। বলছে যে সমীরণে পথ হারানো, অর্থাৎ সমীরণ মানে বাতাসের মধ্যে, যেমন হচ্ছে বৃষ্টির মধ্যে বাতাসের মধ্যে মন একটুখানি উদাস হয়ে যায়, মনে হয় যেন পথ হারিয়ে ফেলেছি, কোনো কিছু খেয়েই খুঁজে পাচ্ছি না, এইরকম পথ হারানোর যে বেদনাটা, সেইটা যেন এখানে বেজে উঠছে। বলছে কারণ যদিও পথ হারায়নি, যদিও আমি পথ হারাইনি, তবুও সেটা কেন মনে হচ্ছে। দেখো পরের লেখক এটা বলেছেন, বলছে ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগদও নেই, বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে, কাজেই বাড়ি ফেরার রাস্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো।
তাহলে বাড়ি যে তিনি ফিরবেন, তিনি গেছেন কলকাতার কোনো একটা রাস্তায়, কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, সেই সময় হয়তো বৃষ্টি নেমেছে। এবার তিনি যেভাবে ফিরতে চান বাড়ি ফিরতে হলে তাকে কোনো না কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, বাস, ট্রাম, ট্যাক্সি, কিছু না কিছু তো নিতে হবে। তাহলে বাসে তিনি উঠতে চান না, ভীষণ ভিড়, ট্রামে উঠতে পারবেন না, টাকা পয়সা একটু ব্যাপার থাকে, ট্যাক্সি বাপরে বুক কচকচ করে, ট্যাক্সিতে উঠতে গেলে এত দাম দিতে হয়, সেই ট্যাক্সির পয়সার জন্যই কেমন একটা যেন মনে হয় যে থাক বাবা থাক, আর ট্যাক্সিতে চড়ে কাজ নেই, এরকম মনে হয়। তো সব মিলিয়ে বাড়ি ফেরার যে চিন্তা, অর্থাৎ বাড়িটা ফিরবো কিভাবে, আর বৃষ্টি নেমেছে, তার মধ্যে আমার কাছে না আছে ছাতা, না আছে বর্ষাতি, মানে রেনকোট যেটা আমরা বলে থাকি। তাহলে রেনকোটও নেই, হচ্ছে ছাতাও নেই, তাহলে আমি বাড়িটা ফিরবো কি করে? এটা যেন হয়ে গেল পথ হারানোর বেদনার মতো। অর্থাৎ মানে হয় না যে বাড়ি ফিরবো কিন্তু তার সঠিক পথ পাচ্ছি না, সেই রকম একটা বেদনাদায়ক মুহূর্ত যেন তার মনে হচ্ছে এই সময়। তো সেই জন্য তিনি বলছেন যে সমীরণে পথ হারানোর মতো অবস্থা হয়েছে আমার, যে আদৌ পথ হারাইনি কিন্তু মন যেন পথ হারানোর মতো করছে। সেই একটা গান আছে না, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, যেন ঠিক সেই রকম, যে পথ হারাবেন ভেবেই তিনি পথে নেমেছেন, এবার দেখা যাক কোথায় গিয়ে ওঠে। বলছে এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। মানে এমন সময়, এই যে তিনি বাড়ি ফিরবেন বলে কোথায় যাবেন, কোথায় মানে কিভাবে ফিরবেন, সেই রকম ভাবতে ভাবতে মনে হচ্ছে যেন পথ হারানোর বেদনার মতন মনে হচ্ছে। সেই সময় তিনি সপ্রমাণ, অর্থাৎ প্রমাণ পেলেন। কি প্রমাণ পেলেন? যে কলকাতা একটা আজব শহর। কারণ কি? সামনে দেখি বড় বড় হরফে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ। তাহলে কলকাতায় তিনি যখন হাঁটছেন তখন তিনি দেখতে পাচ্ছেন সামনে ফ্রেঞ্চ বুক শপ আছে, একটা ফরাসি বইয়ের দোকান। তাহলে এই ফরাসি বইয়ের দোকানটাকে দেখে তার মনে হয়েছে যে কলকাতা আজব। এবার এটা নিয়েই কিন্তু আমাদের সমস্ত ব্যাখ্যাটা, ঠিক? তাহলে একটা ফরাসি বইয়ের দোকান, ফরাসি বইয়ের দোকান, এটাই হচ্ছে এই বলতে গেলে প্রবন্ধের মূল বা কাহিনীর মূল। যে খেয়েছে, নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। তাই বলছে কি যে খেয়েছে, মানে আমরা বলি না এই রে খেয়েছে, মানে গেছে, কিছু না কিছু একটা ভুল করে বসলে তখন আমরা খেয়েছে শব্দটা ইউজ করে থাকি, একেবারে কথ্য ভাষায় আমরা এইভাবেই ব্যবহার করি। লেখকও দেখো সেইভাবেই ব্যবহার করেছেন প্রাবন্ধিক আমাদের। তিনি বলছেন খেয়েছে, নিশ্চয়ই কোনো ফরাসি, নিশ্চয়ই কোনো একজন ফরাসি ব্যক্তি তিনি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছেন, আর যে দুটো পয়সা তার ট্যাকে আছে, মানে তিনি অর্জন করেছেন, সেই পয়সাগুলোকে তিনি দোকান খুলে খোয়াতে চাইছেন। কেন? কারণ এর আগের প্রবন্ধে আমরা পড়েছি যে বাঙালি বই কেনে না, বই পড়ে না। কারণ বই পড়তে তার যদিও আগ্রহ আছে, জ্ঞানান্বেষণ তার একটা স্বাভাবিক ধর্ম, কিন্তু এই জ্ঞানান্বেষণ করতে গেলে যে বইয়ের প্রয়োজন, সেই বই কিনতে গেলে তার নাকি বিশাল অসুবিধা হয়ে যায়। বই কিনতে সে পারে না, বাঙালি বই কিনতে পারে না, তার গ্যাটের কড়ি খরচ করে বই কিনতে গেলে তার বড্ড অনীহা। তো সেই হিসেবে তাহলে বাঙালিরা বাংলা বই কিনতে চায় না, সেখানে ফ্রেঞ্চ বুক কে কিনবে? বাঙালিরা এমনিতেই ফরাসি কমই জানে, যে কজন গুটি কয়েক জানেন তারা বাংলা বই কিনে উঠতে পারছেন না, তাদের মাতৃভাষার বই এত স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা সত্ত্বেও, আর ফ্রেঞ্চ বুক কেই বা কিনবেন? সেই জন্য লেখকের মনে হলো যে আচ্ছা, তাহলে এই লোকটা বোধহয় দোকানটা খুলে বসেছে নিজের গ্যাটের করে সবকিছু, মানে যা কিছু ট্যাকে গোজা আছে সেই সমস্ত পয়সা খরচ করে দেওয়ার জন্য। ঠিক? তাহলে কেউ যদি না কেনে তার ব্যবসা লাটে উঠে যাবে, এই হচ্ছে বিষয়। বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। রদ্দি মানে হচ্ছে খারাপ, আমরা বলি না রদ্দি মাল, মানে খারাপ জিনিসপত্র যেগুলো আমরা মানে জঞ্জালের সাথে বেচে দিই, সেই রকম। তাহলে রদ্দি উপন্যাস মানে খারাপ উপন্যাস, যে উপন্যাসগুলো খুব যে সুন্দর গ্রন্থন, সুন্দর একটা সাহিত্যিক গুণাবলী সম্পন্ন, সেই রকম না, সেগুলো লোকে অত পছন্দ করে না পড়তে। যেগুলো একেবারে রদ্দি, একেবারে পড়তে গেলে মানে তোমার মনে হবে জলবৎ তরলং, সহজ বিষয়, আর তার মধ্যে কিছু নিকৃষ্ট মন মানসিকতার পরিচয়ও পাওয়া যায়, সেই রকম কিছু কিছু রঙ্গরসিকতা। ঠিক এই রকম বিভিন্ন বিষয়কে নিয়ে যে সমস্ত উপন্যাস লেখা হয় সেগুলো হচ্ছে রদ্দি উপন্যাস, আর সাধারণ মানুষ এই ধরনের রদ্দি উপন্যাসই পড়তে ভালোবাসেন।
তাই জন্য বাঙালি প্রকাশকরা বলছেন যে ভালো বই ছাপালেই চলে না, ভালো বই ছাপিয়ে যে তুমি পয়সা করবে সেটা ভেবো না। ভালো বইয়ের সাথে সাথে কিছু কিছু রদ্দি উপন্যাসও তোমাকে ছাড়তে হবে মার্কেটে। বাজার দর কিন্তু ওখান থেকেই উঠছে, যে কিছু রদ্দি উপন্যাস সাধারণ মানুষ কিনছে এবং সেটা পড়ছে, সেই জন্যই তাদের ব্যবসা চলছে। কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কি প্রকারে? ঠিক, তাহলে সেইটাই বলছেন যে তাহলে ফরাসি বই বেচে এরা মুনাফাটা করবে কি করে? সম্ভব নয়। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুক শপ বোধহয় হাতির দাঁতের মতো। হাতির দাঁতের মতো কি একটা প্রবাদ আছে, একটা হিন্দি প্রবাদ আছে যে হাতি কে দাঁত দিখানে কে লিয়ে কুছ और খানে কে লিয়ে কুছ और, তাই তো? তাহলে বলছে যে এই যে বোধহয় হাতির দাঁত যেটা, সেটা শুধু দেখাবার জন্য, মানে হাতির দুটো দাঁত থাকে যেটা সুরের দুই পাশ দিয়ে এরকম ভাবে বেরোয়, তাহলে সেই যে যেটা হচ্ছে গজদন্ত বলা হয়, যেমন আমাদের গণেশ ঠাকুরের আছে, একদিকটা আছে একদিকটা ভাঙা এরকম থাকে না গণেশের মূর্তিতে, ঠিক সেই রকম। তো এবার এখানে বলা হচ্ছে যে তাহলে হাতির দাঁত শুধুমাত্র দেখাবার জন্য, চিবাবার জন্য অন্য দাঁত লুকানো রয়েছে, মানে চিবিয়ে খাওয়ার জন্য ভেতরে অন্য দাঁত আছে, হাতির ক্ষেত্রে এরকম হয়। সেই জন্য তিনি কি মনে করছেন, দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল। অন্য মাল বলতে অন্য বইপত্র। কিরকম বইপত্র পাবেন তিনি? তিনি বলছেন খুশবাই, সাঁঝের পীর, আচ্ছা এটা সাঁঝের পীর হবে, সাঁঝের পীর, রৌদ্র রেণু, ওষ্ঠরাগ, এই ধরনের বইগুলো তিনি পাবেন। ঠিক আছে, তাহলে কি বলছে, খুশবাই, সাঁঝের পীর, রৌদ্ররেণু, ওষ্ঠরাগ, এই ধরনের বইগুলো তিনি পেতে পারেন ওখানে। আর এই বইগুলো কি? এগুলো হচ্ছে ওই নিকৃষ্ট মানের উপন্যাস, এগুলো নিকৃষ্ট মানের উপন্যাস। নিকৃষ্ট মানের বই বলে দিচ্ছি, নিকৃষ্ট মানের গ্রন্থ। তাহলে যেগুলো নিকৃষ্ট বা ওই যে রদ্দি মাল যেটা বলা হচ্ছে, সেই জিনিস হয়তো ভেতরে লুকানো আছে, এই সমস্ত জিনিস লোকজন কিনবে। ঠিক, তাহলে তার কি মত? তার মনে হয়েছিল যে যেমন করে বাঙালি প্রকাশকরা বেচে, ঠিক সেই রকম ভাবেই ফরাসি যে যিনি বুক শপ খুলে বসেছেন, ফ্রেঞ্চ যিনি, তো তিনিও বুঝি সেই সেম জিনিসই ফলো করবেন। বাইরের দিকে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, কিন্তু ভেতরে গিয়ে দেখবো বাংলার কিছু রদ্দি, অর্থাৎ এই নিকৃষ্ট মানের কিছু গ্রন্থ সেখানে রয়েছে। ঠিক, তারপরে কি দেখা যাচ্ছে, সেই ভরসায় ঢুকলুম। লেখকও দেখো সেই ভরসাতেই ঢুকেছেন যে হ্যাঁ তাহলে গিয়ে বুঝি সেই রকমই কিছু দেখতে পাবো। বৃষ্টিটাও জোর নেমেছে না, আজব শহর কলকাতাই বটে। এবার দেখো, এবার তিনি প্রমাণ পেলেন, প্রমাণিত যে আজব শহর কলকাতাই বটে। কেন? যে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়, এটা হচ্ছে আজবত্বের প্রমাণ, যে শুধুমাত্র ফরাসি বই বেচে লোকটা পয়সা কামাবে বলে ভেবেছে। গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্তার ফরাসি বই, এন্তার মানে প্রচুর, বিপুল, প্রচুর বা বিপুল পরিমাণ ফরাসি বই আছে। কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, বাঙালি দোকানদারের মতো এই বইগুলো সাজিয়েছে টাইপরাইটারের হরফ সাজানোর মতন করে, অর্থাৎ সুন্দর করে টাইপরাইটার যেমন ভাবে সুন্দর করে একদম গুছিয়ে হরফগুলো সাজান, ঠিক যেন সেই রকম ভাবেই বইগুলো সাজিয়েছেন। সিজিলটা যা জানা আছে, সিজিল মানে সাজানোর ধরনটা, সাজানোর ধরন, সাজানোর ধরন যা জানা আছে সে চোখ বন্ধ করেই ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে। যে জানে না তার কোমর ভেঙে 3 টুকরো হয়ে যাবে। এবার কি বলা আছে, সিজিল, অর্থাৎ সিজিলটা কিরকম, যে যেভাবে সাজায়। কোনো কোনো লোক আছেন যারা ধরো অ্যালফাবেটিক্যালি সাজায়, যে অ দিয়ে বা এ দিয়ে যে বইগুলো আছে সেইগুলো থেকে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে অ্যালফাবেটিক্যালি ব্যাপারটা গেছে। কেউ কেউ আছেন যে কোনো বইয়ের মানে গ্রন্থের যে সমস্ত একই রকমের যেগুলো হয় না, ঠিক সেই রকম দিয়ে সাজাতে শুরু করেন হয়তো, যে ধরো যেখানে আছে শুধু উপন্যাস আছে, যেখানে আছে শুধু গল্প আছে, এইভাবে আস্তে আস্তে করে এসেছে ব্যাপারটা। আবার অনেকে আছেন যে সেই রকম ভাবেও না সাজিয়ে হয়তো যে গ্রন্থটা সবচেয়ে বড় সেইভাবে সাজিয়েছেন, এটা বড় তারপরে ছোট তারপর ছোট। আবার এটাও হয় যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এইভাবে সাজানো আছে এবং সময় সীমা অনুযায়ী বইগুলো পরপর পরপর র্যাকেতে আছে।
ঠিক, তাহলে বিভিন্ন রকম ভাবে আমরা বইয়ের তাক সাজিয়ে থাকি, বইয়ের তাক সাজাতে পারি। একটা দোকান আছে মানে দোকানে অনেক বড় বইয়ের তাক আছে, তাহলে সেই বইয়ের তাকগুলো ফ্রেঞ্চ বুকশপের মালিক যিনি, তিনি কিন্তু সেইভাবেই সাজিয়ে রেখেছেন। ঠিক আছে, এবার বলছে যে যার এই সিজিলটা জানা আছে, যে বুঝতে পারবে যে কিভাবে সাজানো আছে, সে খুব সহজেই বের করে নিতে পারবে। কিন্তু যে জানে না তার কিন্তু কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে। কারণ হচ্ছে যে যেভাবে এত উঁচু উঁচু জায়গায় সাজানো রয়েছে, সেই জায়গাটা সুন্দর করে যে সেখান থেকে বার করা এটা মুশকিল কাজ। যে জানবে না সে কিন্তু বুঝতে পারবে না। ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন। তাহলে এরপরে ফুটফুটে একটা মেম সাহেব এসেছে, মানে আমরা সাধারণত বিদেশিনী যে কোনো মহিলাকে মেম সাহেব বলে থাকি, তো সেরকমই একজন ফরাসি হাসি হেসে, তার মানে বুঝতেই পারছি যে মহিলাটি ফরাসি। ঠিক, যেমন করে বাঙালি মেয়েরা তো বাঙালি হাসি হাসবে, সে তোরই না ফরাসি হাসি হাসবে। ঠিক, তাহলে সেরকমই সে ফরাসি মেয়ে, সে ফরাসি হাসি হেসেই দাঁড়িয়েছে, যে বাঙালিদের মতো করে হাসতে পারে না। হতেই পারে, মানে তার অ্যাকচুয়ালি সে যে জাতির, সেই জাতির হাসিটাকে তার সঙ্গে তুলনা করে এরকম বলা হচ্ছে যে ফরাসি হাসি এসে দাঁড়িয়েছেন। পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরব্বী মানি। আচ্ছা, পরশুরাম হচ্ছে লেখক, তার একটা চরিত্র হচ্ছে কেদার চাটুর্যে। ঠিক আছে, লেখকের স্বয়ম্বরা বলে একটি গল্প আছে, স্বয়ম্বরা গল্পের চরিত্র হচ্ছে কেদার চাটুর্যে। স্বয়ম্বরা গল্পের চরিত্র, ঠিক আছে, এটুকুই লিখলাম কেদার চাটুর্যে। এবার কেদার চাটুর্যে কি করে, কেদার চাটুর্যে এক সময় যখন ট্রেনে করে যাচ্ছিলেন, দুজন ওই বিদেশি ভদ্রলোক আর একজন বিদেশি ভদ্র মহিলা ছিলেন। তো সেই মহিলার সঙ্গে কথা বলার সময় তিনি মেম সাহেব সম্বোধন করেছিলেন। ঠিক আছে, যেহেতু বিদেশিনী সেই জন্য মেম সাহেব সম্বোধন করেছিলেন। তো সেই হিসেবে লেখক কি বলছেন, যে আমি ওই কেদার চাটুর্যকেই মুরব্বী মানি। মুরব্বী মানে হচ্ছে আমার গুরু মানি, মুরব্বী মানে গুরু, গুরু মানছি, আর গুরু মেনে আমি তার ভাষাতেই বললাম সেলাম মেম সাহেব। যেহেতু কেদার চাটুর্যে মেম সাহেবকে সেলাম জানিয়েছিল বা মেম সাহেব বলে সম্বোধন করেছিল, সেই রকম ভাবেই আমাদের হচ্ছে সৈয়দ মুস্তফা আলীও সেম কথাই বলছেন, যে সেলাম মেম সাহেব, সেই জন্য বলেছেন যে তাকে গুরু মানা হচ্ছে। মেম সাহেব ফরাসিতে বললেন, আপনার আনন্দ কিসে, অর্থাৎ কি চাই। ফরাসি ভাষায় সে যেভাবে বলেছে তার আক্ষরিক অনুবাদ হচ্ছে আপনার আনন্দ কিসে, মানে অ্যাকচুয়ালি তিনি বলতে চাইলেন যে কি চাই আপনার। মেরেছে, ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথাই স্মরণ নেই, গোটা ভাষাটার কথা তো বাদই দিন। এবার লেখক কিন্তু ভাবছেন যে এই রে খেয়েছে, আমরা যেমন ওই যে খেয়েছে বা এই মেরেছে এরকম কথাগুলো ওইভাবে ইউজ করি, যে কিছু একটা পণ্ড হয়ে গেছে, যে এরপর তো আমি কিছু জানি না, তা সত্ত্বেও এবার আমাকে ফরাসি ভাষায় কথা বলতে হবে নাকি। যেহেতু মহিলাটা ফরাসি ভাষায় জিজ্ঞেস করছে যে আপনার কি পছন্দ বা কি কি নিতে চান, কি বই আপনার দরকার, তো তখন তিনি বলছেন যে এই রে মেরেছে। আমি এবার কি করে বলি, আমি তো সেই কোন যৌবনকালে ফরাসি ভাষায় একটু আধটু কথা শিখেছিলাম, সে তো কবেকার কথা, কবে আমি যৌবনকালে কথা বলেছি সেটাই ভুলে গেছি, তাহলে পুরো ভাষাটা আমার কি করে মনে থাকবে, রাইট। তাহলে এই হিসেবে বলেছে। জার্মান ভাষায় এটি প্রেমের গান আছে, ডেইন মান্ড সাগেট। আচ্ছা, এটার উচ্চারণটা আমি সঠিক জানি না, যেহেতু জার্মান ভাষার উচ্চারণ জানি না, তো যেভাবে লেখা আছে আমরা ইংরেজির মতন করেই কিছুটা বলার চেষ্টা করছি। ডেইন মান্ড সাগেট নেইন আবে ডেইনে বা ডেইন অজেন সাজেন যা, অর্থাৎ তোমার মুখ বলছে না, নো, কিন্তু তোমার চোখ দুটি বলছে হ্যাঁ হ্যাঁ। তাহলে ডেইন মান্ড সাগেন, তোমার মুখ বলছে নেইন মানে না, কিন্তু আবে ডেইন আজেন সাজেন যা, অর্থাৎ বা অগেনও হতে পারে, অগেন সাগেন, যেহেতু জি আছে তো জিটাকে গয়ের মতো উচ্চারণ হয়, জিটাকে জয়ের মতো উচ্চারণ হয়, তো অগেন বা অগেনও হতে পারে। তো অগেন সাগেন যা, অর্থাৎ তোমার চোখগুলো বলছে যে হ্যাঁ এবং হ্যাঁ, যা মানে হ্যাঁ, তো নেইন মানে না আর যা মানে হ্যাঁ, এটুকুই জানি, বাকিটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এটা তো অনুবাদ করেই দেওয়া আছে। কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন, এটা তো তোমরা ইতিহাসেও পড়েছো, ফরাসি হচ্ছে জার্মানির দুশ্মন বা শত্রু। জার্মান যা করে ফরাসি ঠিক তার উল্টো করাটাই জাত্যাভিমানের কৈবল্যানন্দ বলে ধরে নিয়েছে। তাহলে এই যে জার্মান ভাষার লোকেরা যা করে ফরাসিরা, এটা তো ফ্রেঞ্চ বুকশপ, তাহলে ফরাসিদের কথা বলা হচ্ছে, ফরাসিরা কি করে তার বিপরীত কিছুকে করে, সেটাই তার জাতির আনন্দ বলে মনে করে, তার জাত্যাভিমানের ব্যাপার বলে মনে করে। ঠিক,
তাহলে যে আমার ধরো যদি আমাদের বাঙালি জাতির সাথে অন্য কোনো জাতির কোনো রকম হিংসা বা এরকম ব্যাপার থাকে যে রেষারেষি, তাহলে তারা যেটা করবে তার উল্টোটা আমরা করবো, এবং উল্টোটা করে সেটাই আমরা ভাববো যে আমাদের জাতির সেটাই অহংকার, সেটাই আনন্দ। ঠিক সেই রকমটাই বলা হয়েছে যে জার্মানির যেহেতু দুশ্মন, সেই জন্য ফরাসি কি করে, ঠিক তার উল্টো কাজটা করে সেটাকেই তার জাত্যভিমানের কৈবল্যানন্দ বলে মনে করে। তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন, ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে নো নো। অর্থাৎ অর্থাৎ কি বলা হচ্ছে, অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না, মহা মুশকিল। তাহলে এই যে মেম সাহেবটির সঙ্গে কথা শুরু করেছেন আমাদের প্রাবন্ধিক, তিনি কিন্তু ইংরেজিও সঠিকভাবে বুঝছেন না, তিনি সেই ফরাসি ভাষায় একটু কথা বলেছেন। এবার দেখো, একটা লোক ফরাসি মানে ফ্রান্স থেকে সে এসে কলকাতায়, আখ্যা কলকাতায় এসে তুমি বইয়ের ব্যবসা জমাচ্ছ, আর কলকাতার লোক অর্থাৎ যারা মানে 99% লোক যারা বাংলায় কথা বলে, সেই বাংলা কথা তো তুমি জানোই না, তবুও ইংরেজিটা কোনো রকমে মানুষ চালাতে পারে সেটাও জানে না, ঠিক সেটাও বুঝতে পারছে না ওই বুকশপের মালিক বা মালকিন যেই বলি না কেন আপাতত, যে বিক্রেতা আছে সে। হঠাৎ কখন ফরাসি রাজদূত মসিও ফ্রাঁসোয়া পসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধহয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল। তাহলে তিনি নিজেও মানে লেখক নিজেও কি বলছেন যে তিনি তো যৌবনকালে একসময় ফরাসি শিখেছেন। আর তোমরা জানো যে এর আগের দিন যখন আমরা হচ্ছে কবি পরিচিতি বা এই যে প্রাবন্ধিকের যে পরিচয় সেটা যখন পড়েছি, তখন আমরা জেনেছি যে তিনি কিন্তু সাংবাদিকতার সূত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, তিনি ভ্রামণিক ছিলেন এবং বহুভাষিক ছিলেন, বহু ভাষা তিনি জানতেন। তো সেক্ষেত্রে ফ্রেঞ্চটা না জানা কোনো ব্যাপার নয়, এবং তিনি জানতেন সেটাও বলেছেন। তাহলে তিনি এই হচ্ছে ফরাসি একজন রাজদূত আছে যার নাম হচ্ছে মসিও ফ্রাঁসোয়া পস, এর নামটা উচ্চারণ করতে গিয়ে হয়তো কিছুটা ফরাসি কথোপকথন বেরিয়ে গেছে, মানে অটোমেটিক আর কি। এবার তখন আর যাবে কোথায়, মেম সাহেব এবার আদেশ দিলেন মসিও, ফরাসিতে কথা বললেই পারেন, মসিও মানে হচ্ছে মিস্টার, ঠিক আছে, মিস্টার আপনি তো ফরাসিতে কথা বললেই পারেন, মানে যেহেতু আপনিও একটু একটু জানেন তাহলে ফরাসিতেই কথা বলুন, ওরও সুবিধা হয়। ও তো বেচারি নিজে কিছুই জানে না, না বাংলা জানে না ইংরেজি জানে, কোনো ভাষাতেই কথা বলতে পারে না। এবার যেই দেখেছে যে লেখক তো একটু একটু ফরাসি জানে, তখন সে এবার ফরাসি ভাষায় বলছে যে আপনিও একটু ফরাসি ভাষাতেই কথা বলুন, আমারও সুবিধা হয়। বাঙালির জাত্যাভিমানে বড়ই আঘাত লাগলো, স্বীকার করতে গিয়ে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুকিয়ে মানে কষ্টে সৃষ্টে কোনো রকমে কষ্টে সৃষ্টে বা কোনো রকমে পড়ে নিতে পারি, বলতে গেলে আমার অবস্থা ডরনং হয়ে দাঁড়ায়। মানে তখন বলছে যে পড়ার সময় আমি পড়ে নিতে পারি, লেখক কি বলছেন যে যদিও আমি কেঁদে কুকিয়ে অর্থাৎ কষ্ট সৃষ্টে ফরাসি ভাষাটা যদি লেখা থাকে আমি পড়ে নিতে পারবো, বইটই পড়তে পারবো, কিন্তু বলতে গেলে অর্থাৎ যখন মুখে আমি বলবো, যেমন আমরা বলি যে স্পোকেন ইংলিশ, দেখো ইংরেজি ভাষায় কিছু লেখা আছে আমি কিন্তু পড়ে বলতে পারবো, কিছু লিখতে বলা হোক লিখে বলতে পারবো, কিন্তু যখন এই যে স্পোকেন ইংলিশটা হয় লোকের সাথে ইংরেজিতে কথোপকথন, এটা কিন্তু পারি না আমরা, মানে যাদের অভ্যাস আছে শুধুমাত্র তারাই পারেন। আমাদেরকে কিন্তু ওই আমাদের ব্রেন কাজ করে না সেই সময়, আমাদের অনেকটা ভেবে চিন্তে লেখার সময়তে আমরা ভেবে চিন্তে লেখার মতো সময় পাই, কিন্তু কথা বলতে গেলে কি হয়, ব্রেনেতে একদম স্পিডের কথাটা মানে কি বলবো, সমস্ত ভাবটাকে তোমাকে ব্রেনের মধ্যে ভাবতে হবে, ভেবে তারপর সেই রকম শব্দ সাজিয়ে মুখ দিয়ে বলতে হবে, যেটা আমরা বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে, সেটা কিন্তু ইংরেজিতে পারি না। ঠিক সেই রকম ভাবেই যে ভাষা আমরা পড়তে পারি সেই ভাষায় যে সহজে সাবলীলভাবে বলতে পারবো এমনটা কথা নয়। তাই তিনি বলছেন যে বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। এই ডডনংটার একটা অর্থ আছে মজাদার, ডড নং। ডডনং মানে কি, ডডনং বলতে কোনো কোনো ব্যক্তি ধরো সে যদি খুব একটা ভালো পড়াশোনা না জানে, একেবারে পারে না সেরকম নয়, কিন্তু মানে অক্ষর জ্ঞান সম্পন্ন কিন্তু কিছুটা মূর্খ প্রকৃতির যদি হয়, তাহলে 66 নম্বর গলি, 66 নম্বর গলি
এই রকম যে হচ্ছে স্ট্রিট, এই যে আমরা যে বিভিন্ন স্ট্রিটের নাম্বার দিয়ে বুঝি, তাই তো, কলকাতার যে 66 নম্বর স্ট্রিট বা 66 নম্বর গলি, এইটাকে বলতে গিয়ে এই 66 নম্বরটাকে বলেন কিনা ডডনং, যারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। মানে উচ্চারণ বলবো না, ওই যে বলছি যে সে অক্ষর জ্ঞান তার আছে কিন্তু সে মূর্খ, সে বুঝতে পারে না ওটা 66 নম্বর লেখা আছে বলে, সে ভাবছে এটা ড লেখা আছে, মাত্রা দিয়ে দিলেই ড হয়ে যাবে, সেই জন্য ডডনং শব্দটা বলা হয়েছে। তাই বলতে গেলে আমার কেমন অবস্থা হয়ে দাঁড়ায়, ডডনং হয়ে দাঁড়ায়। ভাবলুম দুর্গা বলে ঝুলে পড়ি। মানে এবার লেখক ভেবেছেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার দুর্গা বলে ঝুলে পড়ি, মানে যা হোক একটা করে নিই। এই মেম সাহেব যদি কলকাতার বুকের ওপর বসে বাংলা এমনকি ইংরেজিও না বলতে পারে, এই যে এখানে লেখক নিজেই বলছেন যে সে কলকাতার বুকের ওপর বসে বাংলা তো পারেই না, এমনকি ইংরেজিও বলতে পারে না, তাহলে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টুটি ফুটি ফরাসি বললে এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? এখানেও একটা মজার ব্যাপার আছে যে বাইবেল অশুদ্ধ হয়ে যাবে, আমরা কি বলি, এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বলি তো, আমরা কি বলি, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কথায় বলি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু তিনি কেন বললেন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? কারণ তিনি এখানে মজা করে বললেন বাইবেলটা কাদের ধর্মগ্রন্থ, বাইবেল যারা হচ্ছে খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ, আর ফরাসি দোকানদার মানে হচ্ছে বুঝতেই পারছো অন্যান্য দেশের বেশিরভাগ খ্রিস্ট ধর্মের অনুসারী, তাই তো, সেই জন্য তিনি বাইবেলের শব্দটা নিয়ে আসলেন, যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলতেই পারতেন, তিনি যেহেতু মুসলিম ধর্মের লেখক সেই জন্য তিনি কোরআন অশুদ্ধ হয়ে যাবে বলতে পারতেন, কিন্তু যেহেতু তিনি ফ্রেঞ্চ বুক শপে আছেন এবং একজন ফরাসি মহিলার সঙ্গে কথা বলছেন, সেই সূত্রে পাঠককেও একটুখানি হাস্যরসে অনুভূত করার জন্য তিনি বলে দিলেন যে বাইবেল অশুদ্ধ হয়ে যাবে। কি এমন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমি যদি একটুখানি টুটি ফুটি মানে ভাঙাচোরা একটুখানি ফরাসি ভাষায় কাজ চালাই, ঠিক, তো সেটা তিনি বললেন। তারপর বলছে 10 বছরের পুরনো মরচে ধরা জাম পড়া ছাতি মাথা ফরাসি তানপুরাটা তার বেঁধে বরজলালের মতো ইমন কল্যাণ সুর ধরলুম। বরজলাল একজন সঙ্গীতজ্ঞ, ঠিক, বরজলাল একজন সঙ্গীতজ্ঞ, তার কথা বলা হচ্ছে যে ইমন কল্যাণ সুর ধরলুম। এবং কি আনন্দ কি আনন্দ, মেম সাহেব ও বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো আমার ফরাসি ভাষা শুনে কখনো আহা বাহবা বাহবা বলেন, কখনো বা বলেন গলা ছাড়িয়া গান গাহো, এরকম বলেন। এই হলো ফরাসি যাত্রার গুণ, হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এই লাইনটায় দাগ দিয়ে রাখবে, প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যদিও আমি প্রশ্ন দিয়ে দেবো তোমাদেরকে, তাও বলে রাখছি। আমাকে আর পায় কে, এবার আমাকে আর পায় কে, তাহলে কি বললেন তিনি, এই প্যারাটা একটুখানি বুঝে নি। এই প্যারাটায় তিনি বলছেন যে 10 বছরের পুরনো, অর্থাৎ 10 বছর আগে তিনি এই ফরাসি ভাষায় কথা বলেছেন, কিন্তু এখন আর চর্চা নেই, বলা হয় না, তাই জন্য 10 বছরের পুরনো মরচে ধরা তানপুরা বের করলে যেমন হয়, তার তাড়াতে মরচে পড়ে যায়, কোথাও হয়তো একটু ছাতা পড়ে যায়, ছাতা পড়ে যায় বলতে যেগুলোকে আমরা বলি না যে ছত্রাক জন্মে যাওয়া, সেটাকে অনেকে ওরকম কথ্য ভাষায় বলে যে ছাতা পড়ে যাওয়া, তো এইরকম আর কি, ছত্রাক জন্মে যাওয়া, পুরনো জং পড়ে যাওয়া, এইরকম একটা তানপুরা তিনি বের করেছেন। সেই তানপুরায় যেমন করে হচ্ছে পুরনো তানপুরা বের করে তাতে রেওয়াজ করা যায়, একটু আধটু সুরের উল্টো পাল্টা হয়েই যায়, স্বাভাবিকভাবে বাঁধনটা ঠিক থাকে না, ঠিক সেই রকম ভাবেই তিনি যেন তার 10 বছরের পুরানো ফরাসি যে ভাষার যে তানপুরা সেটা যেন তো শুরু করলেন, এবং সেখানে ইমন কল্যাণ রাগ শুরু করলেন, অর্থাৎ তিনি একটা মিশ্রণ, ইমন কল্যাণ হচ্ছে দুটো রাগের মিশ্রণে তৈরি হয়, ঠিক আছে, তো সেই রকমই যেন তিনি মিশ্র ভাষায় কিছুটা হয়তো বাংলার সাথে একটু ফরাসি মিক্সড করে বা যাই হোক ইংরেজির সাথে ফরাসি মিক্সড করে কোনোভাবে তিনি এরকম ভাবে বলতে শুরু করলেন। এবার সেটা শুনেই তো যে ফ্রেঞ্চ বুকশপের যে মালকিন ছিল বা যে মহিলাটি ছিল সেই সময়, সে তখন বলছে যে আরে বাহবা বাহবা, বিশাল ব্যাপার তো, এবার আপনি ভালো করেই কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এবার আমাকে আর পায় কে, এবার লেখককে আর পায় কে, যেহেতু ও প্রশংসা পেয়ে গেছে। এবার বলছে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় পাঠিয়ে দিয়ে বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মতন। আর কি বলছে যে আপনাদের আশীর্বাদে, অর্থাৎ পাঠকদের আশীর্বাদ এবং তার সাথে শ্রীগুরুর কৃপায়, অর্থাৎ তার যে গুরু সেই গুরুর কৃপাতে তিনি কি করেছেন, ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে দিয়েছেন। যেমন করে বলছিলাম যে স্পোকেন ইংলিশ যখন হয় তখন দেখবে আমরা লিখতে গেলে যে ব্যাকরণের নিয়মগুলোকে মেনে থাকি সেই নিয়মটা কিন্তু মানি না,
ঠিক ইংরেজির ক্ষেত্রে যেমন নিয়ম মানি, বলতে গেলে সেরকম নিয়ম মানি না। তো তখন সেই রকম ভাবেই যেন ফরাসি ভাষারও যে ব্যাকরণ, সেই ব্যাকরণের নিয়ম না মেনে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে, অর্থাৎ উচ্চারণ প্রোনাউন্সিয়েশন, আমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন অনেক জায়গায় আমরা ভুল করে থাকি বা সঠিকভাবে বলতে পারি না, তাই তো? মোটামুটি একটা ভাঙাচোরা ভাবে বলে থাকি। ঠিক সেই রকমই ফরাসি ভাষার ক্ষেত্রেও তাই তিনি ওই ভাঙাচোরা ভাবে বলছেন, কোনোভাবে কাজ চালাচ্ছেন। ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন। ধেনো মার্কা কি? ধেনো হচ্ছে বাংলার মদকে ধেনো বলে, ঠিক তো? ধেনো হচ্ছে বাংলার মদ এক প্রকার, সেটাকে ধেনো মদ বলা হয়। আর হচ্ছে ফরাসি শ্যাম্পেন। শ্যাম্পেন তো জানো, ফরাসি শ্যাম্পেন বলেছে মানে এটা হচ্ছে বিদেশি মদ, বিদেশি মদ। তিনি এটা কেন বললেন? বলতে চাইছেন যে বাংলার এই ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন, অর্থাৎ বাংলার যে গুণাবলীগুলো আছে ঠিক সেই রকম ভাবে আমি যেন ফরাসিটা বলছি। যেমন অনেকেই বলে যে আমরা বাঙালিরা যখন হিন্দি বলি কিংবা ইংলিশ বলি, মানে ইংরেজিতে কথা বলি, তখন হিন্দি কিংবা ইংরেজিতে কথা বলে নাকি বোঝা যায় যে এটা বাঙালি। সে তার উচ্চারণগত সেই রকম একটা ব্যাপার থাকে যে বাঙালি আনাটা তার মধ্যে লুকিয়ে থাকে, সে যতই হিন্দি বলুক বা ইংরেজি বলুক না কেন। সেই রকমই তার মধ্যেও এই বাংলার মদ বলতে এখানে আক্ষরিক অর্থে মদের কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? মানে নেশার দ্রব্য সেটা বলা হচ্ছে না, এটা জাস্ট একটা উপমা হিসেবে তিনি ব্যবহার করছেন, যে বাংলার ধেনোর সঙ্গে যেন ধেনো মার্কা অর্থাৎ ধেনোকে মিক্সড করে যেন তিনি ফরাসি শ্যাম্পেন খুললেন, অর্থাৎ ফরাসি ভাষাটা বলতে শুরু করলেন বাংলার ছোঁয়া রেখে। মেম সাহেবও খুশ আম্মতর, অর্থাৎ বলছে যে মেম সাহেবও খুশি হয়েছেন, এবার আম্মতর মানে বিশাল খুশি এইরকম। আম্মতর শব্দটা অ্যাকচুয়ালি ফরাসি শব্দ, ঠিক আছে? এবার এটার একটা অর্থ আছে, মানে এরকম চিত্তাকর্ষক বা মর্মস্পর্শী এরকমকে বলা হয়। ঠিক আছে, তারপর কি? অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। এবার তিনি অনেক যত্ন করে তিনি তার বইয়ের ফর্দ টুকে নিলেন যে লেখক আর কি কি বই কিনতে চান, আর বই আসা মাত্র তিনি তাকে খবর দিলেন, এই ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে সাত সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা বলতে পাওয়ায় আনন্দে সুখ দুঃখের দু চারটে কথাও তিনি বলে ফেললেন। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। তাহলে কি বললেন এই মহিলাটি? এই মহিলা বললেন যে প্রথমত তার সঙ্গে কথোপকথন সূত্রে, যেহেতু একটা এত দূর দেশে এসে, অর্থাৎ তিনি সেই সুদূর ফ্রান্স থেকে আমাদের এই কলকাতায় এসেছেন এবং এখানে এসে ফরাসি ভাষায় কারোর সাথে কথা বলতে পারছেন, সেটাই তার কাছে অনেক মনে হচ্ছে। এবার তিনি যে তার সঙ্গে কথা বলছেন, বলতে বলতে নিজের মনের কিছু কথা বেরিয়ে যাচ্ছে এবং তিনি তার পার্সোনাল কথাও ডিসকাস করছেন যে এখানে বইয়ের দোকানটা কিন্তু তার নয়, তার অনুপস্থিতি মানে তার একটা বান্ধবীর এটা বইয়ের দোকান, সেই বান্ধবী এখন নেই, তার অনুপস্থিতিতে তিনি ফরাসি সাহিত্যের যে একটা গুণাবলী আছে, সেই সমস্ত গুণাবলী, ভাষা সাহিত্যের একটা প্রচার, এই সমস্ত কাজের জন্য তিনি এই দোকানটায় এখন বসেছেন। এবার লেখক একটা উদাহরণ দিয়েছেন যে তুলসীদাস বলেছিলেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, শুঁড়ি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো দুধওয়ালা ঘরে ঘরে ধরা দিয়ে, দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। শুনি মানে মদ বিক্রেতা। এই মদ বিক্রেতা কি করে? সে নিজের দোকান খুলে বসে থাকে। অনেক মদ বিক্রেতা, এরকম বলা হচ্ছে না যে এখনকার দিনে যেগুলো আর কি ওয়াইন শপ আমরা বলে থাকি, ঠিক সেই রকম ভাবে এখন তো আকছার হয়ে গেছে, সমাজটাই এরকম পতনে গেছে। যাই হোক, সেটা পরের কথা। শুনি যারা মদ তৈরি করে বিক্রি করে, আগের একটু প্রাচীনের দিকেই যাও, পুরোনো কথাতেই যাও, যদি সেরকমও ধরি, তাহলে তারা কিন্তু মদ তৈরি করে তার বাড়ির সামনেই হয়তো কোনো একটা দোকান দিয়ে বা সেরকম কোনো একটা ঝুপড়ি ঝাপড়ার দোকান খুলে সে বসে থাকে, জাঁকিয়ে বসে থাকে এবং তার সেখানেই বিক্রি হয়। সে একটা দোকান খুলে বসে থাকলো, বহু লোক গিয়ে কিন্তু ওই নেশার দ্রব্য মদ সেটা কিন্তু কিনবে, তার কাছ থেকে কিনবে এবং এই লোকটির অর্থাৎ শুনির তার কিন্তু ব্যবসার প্রসারও ভালোই হবে।
কিন্তু যে লোকটা দুধ বিক্রেতা, দুধ যেটা পুষ্টিকর উপাদেয় খাদ্য, সেই দুধ বিক্রেতা যদি সে তার বাড়িতে ওই নিজের গাইটাই নিয়ে দুধ দুয়ে বসে থাকে, কেউ গিয়ে তার বাড়ি থেকে দুধ আনতে যাবে না। লোকটাকে কিন্তু পুরো গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দুধ দিয়ে আসতে হবে। এবার ভাবো এই রেওয়াজটা এখনো অবধি বর্তমান, এটা আগে ছিল তো ছিলই, এখনো অবধি বর্তমান, এখনো কিন্তু। হ্যাঁ, হতে পারে যে আমরা এখন আর গ্রামের দিকে যারা থাকি না তাদেরকে হয়তো দোকানে গিয়ে দুধের প্যাকেট কিনে আনতে হয়, সেটা বলতে পারো, ঠিকই সেটা। কিন্তু যারা গ্রামের দিকে থাকি এখনো কিন্তু ওই যারা ঘোষ হয়, আমাদের ওখানেও দেখেছি ঘোষ কাকুরা, তারা কিন্তু এসে এসে বাড়িতে এখনো অবধি তাদের গাইয়ের দুধ দিয়ে যায়, ঠিক তো? আর যদি সে বলে যে আমার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে, কেউ কিন্তু যাবে না। আমার নিজের বাড়ির লোকই যাবে না, আমি অন্যকে কি বলবো? আমার বাড়ির লোকে বলবো, ও বাবা তোমার বাড়ি তো অনেক দূর, না না যেতে পারবো না, তাহলে বাদ দাও, তোমার কাছ থেকে দুধ নেওয়া বন্ধ। এটাই কিন্তু আমরাই বলবো, ঠিক? তো তাহলে এই লোকটার চলবে কি করে? একটা উপাদেয় জিনিস যেটা আমরা লোকটার কাছ থেকে খাঁটি জিনিসটা পাচ্ছি, তা সত্ত্বেও সেই লোকটাকে তার বাড়ি থেকে বয়ে এনে আমাদেরকে দিয়ে যেতে হচ্ছে। অথচ যেটা ভেজাল, যেটা লিভারের ক্ষতি করবে, যেটা খারাপ জিনিস, সেটার দোকানে কিন্তু আমরা মানে শিক্ষিত কি বলবো, মার্জিত লোকেরাই গিয়ে ভিড় করে। সমাজটা এরকমই অধঃপতনে গেছে। আর লেখক সেটাই বলতে চাইলেন। বলছে বুঝলুম কথাটা সত্যি, সত্যি, একদমই সত্যি, আমরা নিজেরাও বুঝলাম সত্যি। এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। তাহলে এতদিন লোক কি করতো? প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। কিন্তু এখন প্যারিসের লোককে বা হচ্ছে ফরাসিকে এখন আমাদের দেশে আসতে হচ্ছে তাদের বই বিক্রির জন্য। ঠিক? সে কথা থাক, ইতিমধ্যে একটা বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। আমার মনে বড় আনন্দ হলো, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। তাহলে যখন লেখক সেই সমস্ত তার ভাবনা নিয়ে ব্যস্ত বা বই টই খুঁজছেন দেখছেন, তখন সেই সময় দেখতে পাওয়া গেল যে এক ছোকরা, সে কমার্শিয়াল আর্টের বই খুঁজবে বলে ওই ফ্রেঞ্চ বুকশপেতে ঢুকেছে। এবং এটা দেখে লেখকের ভালো লাগলো যে যাক, সত্যিই তো ভালোই তো ব্যাপারটা, যে আজকালকার অন্তত বাঙালি ছেলেরা কমার্শিয়াল আর্টের বই খুঁজছে এবং সেটা আবার ফ্রেঞ্চ বুকশপেতে এসে খুঁজছে। ভালো, বেশ ঠিক আছে, হতেও পারে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি। কি বই? নুরেনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গেছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন। নুরেনবার্গ হচ্ছে জার্মানির একটা শহর। জার্মানির এক শহর, মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গেছিল, তার মানে নুরেনবার্গ একটা জার্মানির শহর, সেখানে হিটলারের একটা মানে ইয়ে হয়েছিল, আদালতের মোকদ্দমা হয়েছিল। সেই মোকদ্দমায় সেখানে যে সমস্ত দলিল দস্তাবেজ পাওয়া গেছিল সেটার সংকলন, তার সাথে সাথে হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কি ভাবে তারও পরিচয় এই বইখানাতে আছে। তার দুশ্মন ফরাসিরা, এই ফরাসিরা হিটলার সম্বন্ধে কি ভাবে, সেই সব কিছু মিলিয়ে, তার মানে দলিল দস্তাবেজ, নুরেনবার্গের যে মোকদ্দমা হয়েছিল সেখানকার দলিল দস্তাবেজ, তার সাথে সাথে ফরাসি মানুষদের মতবাদ বা তারা কি, তাদের যা মতামত, সব মিলিয়ে এই বইটা একটা তৈরি হয়েছে। এই বইখানার পরিচয় আপনাদের দেবো বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কাকা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে, আর একদিন হবে। তাহলে কি বলা হচ্ছে? যে এই বইখানার পরিচয় আপনাদের দেবো বলে লেখাটা শুরু করেছিলাম। ঠিক আছে, এই বইটা কেমন সেই সম্বন্ধে পরিচয় দেওয়ার জন্য লেখাটা শুরু করেছেন। গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। ভূমিকা কেমন? গৌরচন্দ্রিকা কাকে বলা হয় এটা নিশ্চয়ই তোমরা পড়েছো আগে ছোটবেলায়, বা হয়তো তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছো। কি পড়েছো? যে গৌরচন্দ্রিকা হচ্ছে যখন কোনো কীর্তন বা পালা জাতীয় কোনো গান গাওয়া হয়, তার পূর্বে শ্রী গৌরাঙ্গকে নিয়ে যে একটা ভূমিকা রচনা করা হয়, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যদেবকে নিয়ে কিছুটা ভূমিকা আকারের একটা প্রসঙ্গ উত্থাপন করা হয়, তারপর মেন পালাতে যাওয়া হয়। তো সেটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর সেই কথাটাই তিনি যেন বললেন যে মূল কথা বলার আগে আমি জাস্ট গৌরচন্দ্রিকাটাই আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে গৌরচন্দ্রিকা। তারপরেই আমার হচ্ছে সকাল হয়ে গেছে, সেই জন্য কাক কাকা করে ডেকে উঠেছে এবং বলছে যে তোমার কলম শেষ, আর লিখতে হবে না, থাক এখন, পরে আবার কোনো একদিন দেখা যাবে। অর্থাৎ এটা তার উপসংহার, এইভাবে তিনি সাজিয়েছেন উপসংহারটাকে। আশা করছি গৌরচন্দ্রিকা কি আর লিখতে হবে না।
আচ্ছা, তো এই হয়ে গেল আজকের আমাদের টপিক। এবার একটুখানি যদি শর্টে বলে নিই যে বিষয়টা কি ছিল, তাহলে একবার আমি ফিরে আসছি, একদম শর্টে বলবো। ছোটই টপিক, শর্টে বলছি। তাহলে আজব শহর কলকাতা, এই আজব বা অদ্ভুত বিষয়টা কলকাতার মধ্যে কি রয়েছে সেটার অনুসন্ধান করতে চাইছিলেন লেখক। এবং লেখক একদিন কলকাতার রাস্তায় যখন চলছিলেন, হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে তিনি ভাবছেন যে কিভাবে আমি রাস্তা পেয়ে বাড়ি যাব, কিভাবে আমি মানে কোনো কিছু ট্রান্সপোর্ট পাবো বা কিছু কিভাবে রাস্তাটা আমি পার হবো বা যাবো বাড়ি। সেই রকম ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা সাহিত্যিক কল্পনা এসেছে যে যেমন করে সমীরণের মধ্যে মানুষ পথ হারায়, ঠিক সেই রকম ভাবে যেন আমার পথ হারানোর বেদনা মনের মধ্যে জেগে উঠছে। এই সমস্ত সাহিত্যিকদের মনের মধ্যেকার ব্যাপার। এবার তারপরে দেখা যাচ্ছে যে তিনি সামনে দেখতে পেলেন একটা ফ্রেঞ্চ বুক শপ। সেটা দেখেই তার মনে হলো কলকাতা সত্যিই আজব। কেন আজব? কারণ সাধারণ মানুষ তো বইই পড়ে না। বাংলার সাধারণ মানুষেরা, বাঙালিরা, তারা তো বই কেনেই না, বই পড়েই না, বাংলা বই কেনে না। সেখানে ফ্রেঞ্চ বুক শপে কে কি কিনতে যাবে? আর যে লোকটা এই ফ্রেঞ্চ বুকশপটা খুলে বসেছে, তাকেও বলি, হারি ভাই, তুমি যে টাকাটুকু জমিয়েছিলে সেটা কি খরচ করার জন্য করেছো? সবই কি তুমি করে দিয়ে দেউলিয়া হয়ে যেতে চাও? সেটাই যেন তিনি বলতে চাইলেন। তারপর ভাবলাম যে না, আর একটা জিনিস হতে পারে। কি হতে পারে? যে আমাদের সাধারণ যে প্রকাশকরা, বাঙালি প্রকাশকরা, তারা বলে যে সাধারণ ভালো বইয়ের সাথে সাথে কিছু রদ্দি মালও বিক্রি করতে হয়, কিছু রদ্দি উপন্যাস, কিছু খারাপ নিকৃষ্ট মানের উপন্যাসও বিক্রি করতে হয়, তাহলে নাকি তাদের পয়সার ভালোই জমে। তখন তিনি ভাবলেন এটা হতে পারে। হাতিকে দাঁত দিখানে কে লিয়ে কুচর আর খানে কে লিয়ে কুচর। তাহলে বাইরে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, ভেতরে গিয়ে দেখবো কিছু নিকৃষ্ট মানের উপন্যাসও সেখানে পাওয়া যাচ্ছে। কিন্তু হায় হায়, সে গুড়েও বালি। কারণ হচ্ছে তিনি যখন সেই আশা নিয়ে ভেতরে ঢুকলেন, দেখলেন যে সব জায়গায় শুধু ফরাসি বই আর ফরাসি বই, আর কোনো কিছু বই সেখানে নেই। এই লোকটা বা যে যে এই দোকানের মালিক, সে কিনা এরকম ভেবেই সে দোকানটা খুলেছে যে শুধুমাত্র ফরাসি জিনিস বিক্রি করেই সে নাকি তার ব্যবসা জমাবে। তখন ভাবলেন যে সত্যি আজব শহর যে কলকাতা, সেটার প্রমাণ আমি একেবারে ভালো করে পেয়ে গেলাম। এখানেই প্রমাণিত হলো যে কলকাতা সত্যিই আজব, যে এখানে এরকম অদ্ভুত ধরনের লোকজনও বসবাস করে, যার কোনো আইডিয়াই নেই যে বাঙালি পাঠকরা কি কেনে, কি পড়ে। ঠিক, তো সেই হিসেবে তিনি বললেন। তারপরে তিনি বলছেন কি যে বাঙালি দোকানদারের মতো তিনি বেশ বইয়ের র্যাক গুলো ভালো করে সাজিয়েছেন, সিজিলটা বেশ ভালো। যে জানবে যে কিভাবে সাজানো আছে সে সহজেই বের করে নিতে পারবে বই, যে জানবে না তার একেবারে কোমর ভাঙবে। এবার তারপরে দেখা যাচ্ছে একটা ফুটফুটে মেম সাহেব বেরিয়ে আসছে। এবার তিনি এখানে একটা উদাহরণ দিয়েছেন যে পরশুরামের একটা গল্পের চরিত্র, স্বয়ম্বরা গল্পের চরিত্র কেদার চাটুর্যে, তিনি যেভাবে একজন বিদেশি মহিলাকে মেম সাহেব সম্বোধন করেছিলেন, তাকেই গুরু মেনে আমাদের লেখক সৈয়দ মুস্তফা আলী, তিনিও কিন্তু এই মহিলাটিকে মেম সাহেব সম্বোধন করলেন। এবার মহিলাটি দেখা যাচ্ছে যে মহিলার সঙ্গে যখন কথা বলছেন, তখন সে ইংরেজিটাও যেন ঠিকঠাক ভালো করে বুঝছে না। তার উদাহরণ হিসেবে তিনি জার্মান ভাষার একটা গানের কথা বলেছেন, যে জার্মান ভাষায় একটা গান আছে যেখানে হচ্ছে যে যতই আর কি না নো বলুক না কেন, কিন্তু তারপরে হচ্ছে ভেতরে তোমার চোখ দুটো বলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ। ঠিক সেই রকমই এখানে বলছেন যে মেম সাহেবের মুখ যতই ইয়েস ইয়েস বলুক না কেন, তার চোখ বলছে বা তাকে দেখেই মনে হচ্ছে স্পষ্ট তিনি বুঝতে পারছেন না আমার কথা, তাই তিনি ভিতর থেকে যেন নো নো একটা ভাব আসছে। তাই তিনি বুঝলেন যে আচ্ছা, তাহলে এই মহিলাটি না বাংলা জানে না ইংরেজি জানে। এবার তিনি নিজের মতন করে কিছু ভাঙাচোরা ফরাসি ভাষায় সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করেন, এবং মহিলাও আপ্লুত হন যে ঠিক আছে, খুবই ভালো কথা, আপনি তাহলে আমার সাথে ফরাসিতেই কথা বলুন, আমারও সুবিধা হয়। তো উভয়ে মোটামুটি তিনি এই একটু মানে বাংলার ঘোল ঢেলে কোনো রকমে কাটা ছেঁড়া উচ্চারণে ফরাসিটা চালাচ্ছিলেন মহিলাটির সঙ্গে। সেই সূত্রে মহিলাটিও এক সঙ্গী পেয়ে যাওয়ায় নিজের মতন করে সমস্ত কথা তিনি কিন্তু লেখকের কাছে উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে এটা তার এক বান্ধবীর দোকান, সেই বান্ধবীর অনুপস্থিতিতে তিনি এসেছেন ফরাসি ভাষা সাহিত্যকে প্রচারের জন্য, এবং তিনি হচ্ছে 3 মাস হলো এদেশে এসেছেন, সেই জন্য খুব একটা ভালো করে ইংরেজি জানেন না, মোটামুটি কাজ চালানোর মতো তিনি পারেন। তারপরে তিনি মানে আমাদের লেখক তিনি কিন্তু তুলসীদাসের ওই উদাহরণটা দিচ্ছেন যে যারা খারাপ জিনিস বিক্রি করে, যেগুলো ক্ষতিকর খারাপ জিনিস, সেগুলো একেবারে নিজের জায়গায় বসেই বিক্রি করা যায়, সাধারণ লোক গিয়ে সেগুলোকে তুলে নিয়ে আসে। কিন্তু যেটা ভালো জিনিস সেটা বিক্রি করার জন্য মানুষকে ঘরে ঘরে চলে যেতে হয়, যেমন করে একটা দুধওয়ালাকে যেতে হয়। ঠিক সেরকম ভাবেই যেন লেখক একটা উদাহরণ সৃষ্টি করলেন আমাদের সামনে, যে এই ফরাসি মানে ফ্রেঞ্চ বুক শপ, মানে ফরাসিদের লেখা বইপত্র আগের একটা বিশাল ডিমান্ড ছিল, মানে ফরাসি
ওখানেই ওদের ভালো বিক্রি হতো। কিন্তু আগে আগে মানুষ মানে ফরাসিতে গিয়ে ফরাসি ভাষার বই কেনার জন্য ফ্রান্সে গিয়ে সেখান থেকে মানে বইপত্র নিয়ে আসতেন। কিন্তু এখন কি অবস্থা হচ্ছে যে ফরাসি লোকজনকে আমাদের কলকাতায় এসে তাকে তার ব্যবসার পসার জমাতে হচ্ছে। মানে সমাজটার কি অবস্থা হয়েছে, ভালো জিনিস আজকাল বিক্রি করতে গেলে নিজেকে উঠে গিয়ে বিক্রি করে আসতে হয়। এ কথাই তিনি বললেন। তারপরে তিনি বলছেন যে হঠাৎ করে একটা হচ্ছে বাঙালি ছেলে, তার মধ্যে বাঙাল ছেলে বলেছেন যদিও, বাঙাল ছোকরা ঢুকেছিল একটা কমার্শিয়াল আর্টের বই খোঁজার জন্য, এবং তিনি দেখলেন যে যাক, অন্তত বাঙালির কিছুটা তো উন্নতি হয়েছে। তারপরে তিনি সেই মুহূর্তে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা ভালো বই পেয়ে গেছেন, যে একটা হিটলারের চরিত্র বর্ণন, যেটা হচ্ছে নুরেনবার্গের মোকদ্দমায় যা কিছু হয়েছিল সেখানকার দলিল দস্তাবেজ, তার সাথে ফরাসিরা তাদের মানে হিটলারকে নিয়ে তাদের কি মনোভাব সেই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তারপর সেই বইটার সম্বন্ধে লেখক আমাদেরকে জানানোর চেষ্টা করেছিলেন। সেই কথাই আর কি বলতে গিয়ে তার গৌরচন্দ্রিকা বা ভূমিকা শুরু করতে না করতেই, মানে ভূমিকাটা সবে শেষ হয়েছে কি হয়নি, তারপরেই ভোরের কাক ডেকে উঠেছে, বলেছে যে কলম ফুরিয়ে গিয়েছে, থাক আজকে এই পর্যন্তই। তাহলে থাক আজকে এই পর্যন্তই হয়ে গেল। আশা করছি তোমাদেরকে আমি সমস্ত প্রবন্ধটা, খুব ছোট প্রবন্ধ, খুব একটা বড় নয়, আর খুব সহজেই ছোট করে বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি। এবং এখান থেকে বেশি প্রশ্নও হয় না, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় কিন্তু উত্তরগুলো সেই একই হয়, একই রকম উত্তর, সেই সব জায়গা থেকে ঘুরে ফিরে একই উত্তর হবে। তাই মোটামুটি 2-4টে উত্তর একটুখানি দেখে রাখবে, আমি কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমাদেরকে প্রোভাইড করে দেবো, আর নিজের মতন করেও কিছু কিছু করে রাখতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আমার কিছু বলার নেই, আজকের প্রবন্ধ এখানেই শেষ হলো। পরের দিনে আবারও দেখা হবে নতুন প্রবন্ধ নিয়ে। আজকের জন্য টাটা।